পৃষ্ঠা নাম্বার 336। আমরা গত লেকচারে টুকটাক করে নিউরন কাকে বলে, নিউরনের প্রকারভেদ এবং সিনাপস সম্পর্কেও অল্প স্বল্প ধারণা নিয়েছিলাম। আমি আজকে সিনাপসের উদ্দীপনা পরিবহন, এটা হচ্ছে আমার মূল টপিক। আর এটা পড়ানোর পাশাপাশি আমরা সিনাপসটা আরেকবার রিক্যাপ দেব এবং নিউরোগ্লিয়া কি জিনিস এটা আমরা একটু পড়বো। এই তিনটা আমাদের আজকে মেইন টপিক। কোলাটারাল কিছু টপিক আমাদের এখানে চলে আসবে এগুলোর বাইরে, ঠিক আছে? আমি যদি গত দিনের পড়া একটু রিক্যাপ দেই, সেটা হচ্ছে মনে করেন এইটা হচ্ছে একটা সিনাপসের চিত্র, তাই না? এই সিনাপসের চিত্রতে নিউরন থাকে কয়টা বলেন তো? একটা সিনাপসে নিউরন দুইটা থাকে। যদি উদ্দীপনা এখান থেকে নিচের দিকে যায় তাহলে এটা কি প্রি না পোস্ট? এখন আমি এটাকে বলতে পারি যেহেতু এটা সিনাপস তৈরি করছে এজন্য এটার নাম হবে প্রি সিনাপটিক। যদি নিউরনের কথা বলি তাহলে প্রি সিনাপটিক নিউরন। আর যদি আমি প্রান্তটার কথা বলি তখন এটার নাম হয়ে যাবে কি? প্রি সিনাপটিক নব। আর এটার ক্ষেত্রে তখন নাম হবে কি? পোস্ট সিনাপটিক। যদি নিউরন বলি তাহলে পুরাটাকে বোঝানো হবে, পুরা নিউরনটা, কিন্তু নিউরনের এটা একটা প্রান্তীয় অংশ, এটাকে আমরা কি বলতেছি? নব। তাহলে পোস্ট সিনাপটিক নব, ঠিক আছে? তাহলে সিনাপসের সংজ্ঞা কি বলছিলাম? আমি বলছিলাম যে সিনাপস কিন্তু নিউরনের যে কোনো প্রান্তের সংযোগস্থল হতে পারে। শুধুমাত্র একজনের সাথে যে ডেনড্রন হইতে হবে এমন কোনো মানে নাই। তাহলে এমন হইতে পারে যে একজনের সাথে একজন দিয়ে সিনাপস হইতে পারে, একজনের সাথে ডেনড্রন দিয়ে সিনাপস হইতে পারে, ডেনড্রনের সাথে ডেনড্রন দিয়েও সিনাপস হইতে পারে, ঠিক আছে? তাহলে সিনাপসের সংজ্ঞা এক কথায় যদি আমরা বলি তাহলে কি দেখে দেখেই বর্ণনা করা যাবে যে দুটি নিউরনের প্রান্তীয় অংশের সূক্ষ্ম ফাঁকা স্থান যুক্ত যে সংযোগস্থল তাকে আমরা কি বলি? সিনাপস বলি। দুটি নিউরনের প্রান্তীয় অংশে সূক্ষ্ম ফাঁকা স্থান যুক্ত যে সংযোগস্থল তার নাম কি বললাম? সিনাপস, ঠিক আছে? তাহলে আমার সাথে রিক্যাপ দেন, আমি যা যা বলতেছি রিপিট দেন। যে দুটি নিউরনের প্রান্তীয় অংশের সূক্ষ্ম ফাঁকা স্থান যুক্ত সংযোগস্থলকে কি বলে? সিনাপস বলে। সংযোগস্থলকে সিনাপস বলে, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এই সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয় কিভাবে? এটাই হচ্ছে আজকে আমাদের মেইন টপিক, ঠিক আছে? তো এটা পৃষ্ঠা নাম্বার 336-এ দেওয়া আছে, দেখো এখানে লিখে রাখো। এটা সিকিউ কনসেপ্ট লিখে রাখো। সিকিউ আমি এমসিকিউ গুলো বইয়ে দেখাই দিচ্ছি, আর সিকিউ লিখে রাখো, আর সিকিউ এখানে 3 স্টার দিয়ে রাখো। এটা 7 স্টার লেভেলের ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তবে যদি আসে আমরা যেন পারি, এজন্য এটা পড়ায় দিচ্ছি আমি। এখন কথা হচ্ছে সিনাপসের উদ্দীপনা পরিবহন এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল প্রক্রিয়া। তার মানে একটার পর একটা ঘটনা ঘটতেছে, তার মাধ্যমে উদ্দীপনাটা সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? মাঝখানে একটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, আমি বললাম যে এটা একটা সিকোয়েন্সিয়াল প্রক্রিয়া। এই সিকোয়েন্সিয়াল প্রক্রিয়াতে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে মাথায় রাখতে হবে। কোন স্টেপ যেন যদি মিস হয়ে যায় আপনার টোটাল প্রসেসই বন্ধ, ঠিক আছে? তাহলে ধরেন আমি এখানে একটা চিত্র আঁকলাম, ছোট্ট করে একটা নিউরনের চিত্র আঁকলাম, এই পাশে একটা। তো এই টোটালটা হচ্ছে একটা সিনাপস, তাই না? এখন মনে করেন ভিতরে আমি কিছু স্ট্রাকচার দিচ্ছি। আচ্ছা দেখো, এটার নাম কি বলতো? যদি আমি নব বলি তাহলে পুরো নামটা কি হয়? এটা প্রি সিনাপটিক নব, এটা পোস্ট সিনাপটিক নব। এখন মনে করো কোন একটা উদ্দীপনা এই নিউরনে এসে উপস্থিত হয়েছে। এখন উদ্দীপনাটা আমি কি বলতে পারি? উদ্দীপনাটা মনে করো যে তোমার এক ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা বন্ধু জোকস মারছে, জোকসটা তুমি বুঝতে পারার পরে তোমার হাসি পাইতেছে। তুমি হাসবা মানে কি? তোমার এক্সপ্রেশন চেঞ্জ হবে, চোখের এক্সপ্রেশন চেঞ্জ হবে, মুখের এক্সপ্রেশন চেঞ্জ হবে, সাথে তুমি তো সাউন্ড করে হাসতে চাইলে সাউন্ড বেরোবে, আর মুখকে হাসি দিলে আলাদা হিসাব। মনে করো তুমি হাসতেছো, শুধু ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে, চোখের কোনো এক্সপ্রেশন নাই, ঠিক আছে? মনে করো তোমার ফ্রেন্ড একটা জোকস মারছে, তুমি হাসতেছো, তার মানে ওই পাশ থেকে ওই বান্দা বুঝে যাবে যে তুমি তাকে খুশি করার জন্য কি, মানে ওই যে একটা মিম আছে না, যে মনে করো রেস্টুরেন্টে খাইতে গেছে তিনজন, একজন বিল দেয়, তো যে বিল দিচ্ছে ও একটা জোকস মারছে, জোকসটা খুবই ফ্লপ ছিল, বাকি দুইজন জানে যে শালা বিল তো সে দিবে, না হাসলে জোকস একটা মারছে, হাসতে তো হবে, তখন এদিকে ঘুরে এরকম করে। তার মানে ওকে বুঝাইলো যে জোকসটা হেভি ফানি ছিল, কিন্তু চেহারার এক্সপ্রেশন নরমাল, খালি বোঝাচ্ছে হাসতেছে।
তাহলে ওভারঅল যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো একটা যে কোনো একটা মনে করো যে লাফিং গ্যাসের কথা চিন্তা করো, লাফিং গ্যাস যদি তোমার নাকে দেওয়া হয় তাহলে তোমার একটু পরে তুমি হাসতে থাকবা ননস্টপ। এই যে হাসির যে সিগন্যালটা এটা ব্রেনের মাধ্যমে তোমার চেহারাতে আসতেছে, এটা একটা উদ্দীপনা, অবশ্যই এটা একটা উদ্দীপনা। এই উদ্দীপনাটা তোমার ব্রেন থেকে ফেসিয়াল এক্সপ্রেশনে পর্যন্ত পৌঁছানোর জন্য এরকম একটা প্রসেস ঘটনা ঘটবে, যে এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার হয়ে 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 এখানে এসে পৌঁছাবে। এখন ধরে নাও ওই উদ্দীপনাটাই হচ্ছে এই জিনিসগুলা বলতে কিরকম, যে মনে করো এই সবুজ রঙের প্যাকেটের মধ্যে যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো যদি বের হয়ে আসে তাহলে তাদের অ্যাকশন হচ্ছে তোমার হাসি, বুঝতে পারছো? তারা যদি প্যাকেট থেকে বের হয়ে আসে, মনে করো সবুজ রঙের প্যাকেটের মধ্যে এই যে কালো কালো ডট আমি যেগুলো দিয়ে দিলাম এগুলো মনে করো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যারা যদি সবুজ প্যাকেট থেকে বাইরে বের হইতে পারে তাহলে তুমি হাসতে পারবা। যতক্ষণ প্যাকেটের মধ্যে আছো ততক্ষণ তোমার হাসি আসতেছে না, তার মানে তোমার হাসার জন্য এগুলো বের হওয়া জরুরি। যখনই তুমি ওই জোকসটা বুঝতে পারছো তোমার ব্রেন সিগন্যালটা নিয়ে নিছে, সাথে সাথে সে এগুলাকে বের করার প্রসেসটা কি করবে, শুরু করে দিবে। সেটা খুবই তাৎক্ষণিক ঘটে, ওই জন্য আমরা জোক শুনে বুঝতে পারার সাথে সাথে কি করি, হাসতে পারি। তাহলে এখানে তো আর সেই জোকসের ব্যাপার থাকবে না। এখানে মনে করে রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। নাম কি বললাম? অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন এটা হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ, ওই মনে করো লাফিং গ্যাসের সাথে তুলনা করো, যে লাফিং গ্যাসের কাজ কি, হাসতে সাহায্য করা। এই অ্যাসিটাইল কোলিনের কাজ হচ্ছে আমাদের দৈহিক কিছু কার্যক্রম এভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে, বা ব্রেনের কোনো রেসপন্সের কারণে ব্রেন থেকে এই পদার্থটা বের হয়ে আসতে পারে। এখন ধরো ওই উদ্দীপনা এমন একটা উদ্দীপনা আসছে যে উদ্দীপনাটা কাকে টেনে নিয়ে আসছে, অ্যাসিটাইল কোলিনকে। অ্যাসিটাইল কোলিন এসে উপস্থিত হয়েছে কোন জায়গায় দেখো তো, এই যে দেখো এগুলো সব চলে আসছে কোথায়, সিনাপটিক নবে। সিনাপটিক নব মানে আমি কি বলছিলাম, একটা নিউরনের একদম প্রান্তীয় অংশ, তাই না? তো মনে করো এটা হচ্ছে একটা নিউরন, এটা মনে করো একটা নিউরন, এই নিউরনের এই ডেনড্রনের এটা কি একদম প্রান্তীয় অংশ না? তাহলে উদ্দীপনাটা মনে করো এদিক দিয়ে এসে একদম এই প্রান্তীয় অংশে এসে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে সেগুলো। তাইলে অ্যাসিটাইল কোলিন এসে সিনাপটিক নবে উপস্থিত হয়েছে, আর উপর থেকে কে আসছে, উদ্দীপনা আসতেছে, ওই উদ্দীপনায় তো সাথে করে তাকে টেনে নিয়ে আসতেছে। উদ্দীপনা যখনই নবে এসে পৌঁছায় একটা ঘটনা ঘটে, ঘটনাটা কি, সেটা হচ্ছে এই যে প্রাচীর যেটা দেখতে পাইতেছো সিনাপটিক নবের, এই সিনাপটিক নবের এই প্রাচীরটার ভেদ্যতা বেড়ে যায়। কি বেড়ে যায়? ভেদ্যতা বেড়ে যায়। তাহলে এক নাম্বার ঘটনা আমি বললাম যে এই প্রাচীরের কি বেড়ে যাবে, ভেদ্যতা বেড়ে যাবে। তার মানে প্রাচীরের মধ্য দিয়ে আদান প্রদানের সম্ভাবনা কি হবে, বাড়তে থাকবে। এখন ভেদ্যতা যখন বেড়ে যাচ্ছে, এই বাইরের থেকে বহিঃকোষীয় এলাকা থেকে এই নবের মধ্যে ক্যালসিয়াম আয়নের প্রবেশ বাড়বে। কিসের প্রবেশ বাড়বে? ক্যালসিয়াম আয়নের প্রবেশ বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম আয়নের প্রবেশ বাড়লো, এতে সুবিধা অসুবিধা কি? ক্যালসিয়াম আয়ন কোষের ভিতরে প্রবেশ করার পর সে সবার আগে একটা এনজাইমকে সক্রিয় করে। কাকে সক্রিয় করে? এনজাইমকে। তাইলে এনজাইমটা মনে করো আমি এখান থেকে দেখাচ্ছি যে এনজাইমটার নাম হচ্ছে এটিপিএস। নামটা কি এনজাইমের? এটিপিএস টাকে নিষ্ক্রিয় থেকে কি করলো, সক্রিয় করলো। এই সক্রিয় করতে সাহায্য করছে কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। তাহলে নিষ্ক্রিয় এটিপিএস ক্যালসিয়ামের মাধ্যমে কি হয়ে গেল, সক্রিয়। এখন এটিপিএস এর কাজ কি? এটিপিএস এর কাজ হচ্ছে সে এটিপি কে কি করতে পারে, ভাঙতে পারে। এটিপি কে যদি ভাঙে ওর মধ্যে থেকে আমরা নরমালি কি জানি, একটা এটিপি ভাঙলে একটা এডিপি পাবো, একটা ইনঅর্গানিক ফসফেট পাবো। কিন্তু মেইনলি যেটা আমরা এটিপি কে চিনি কি হিসেবে চিনি, শক্তি হিসেবে। তার মানে এটিপি কে যদি আমরা ভাঙতে পারি, এটিপি থেকে মেইনলি যেটা বের হবে সেটার নাম কি, এনার্জি বের হবে, একটা জৈব শক্তি বের হয়ে আসবে। ঠিক আছে, এই জৈব শক্তিটার একটা প্রভাব আছে। তাহলে আমি এখন স্টেপ যেগুলো বললাম সেগুলো কি কি আমার সাথে সাথে বলো দেখি। সবার আগে আমরা বললাম কি, উদ্দীপনা এসে এখানে কি হইলো, উপস্থিত হইলো। উদ্দীপনা এসে এখানে উপস্থিত হইলো, এবং উদ্দীপনা যখনই আসছে তখন এই প্রাচীরের ভেদ্যতা কি হয়ে গেছে, বেড়ে গেছে। ভেদ্যতা যখন বেড়ে গেছে তখন নিউরনের মধ্যে কোন আয়নের প্রবেশ বাড়ছে, ক্যালসিয়াম আয়নের প্রবেশ কি হয়ে গেছে, বেড়ে গেছে।
ক্যালসিয়াম আয়নের প্রবেশ যখন বাড়ছে তখন এই ক্যালসিয়ামটা কাকে সক্রিয় করছে? এটিপিএস কে কি করছে? সক্রিয় করলো। আর এটিপিএস যখন সক্রিয় হয়ে গেল তখন কি হবে? এটিপি ভাঙবে। কার সহায়তায়? এটিপিএস এর সহায়তায়। এটিপিএস এটিপি কে ভেঙে কি বের করবে? শক্তি বা এনার্জি। এই এনার্জির মাধ্যমে এই যে এখানে যে প্যাকেটগুলো দেখতে পাইতেছো না, এই প্যাকেটগুলোকে ইংলিশে বলা হয় ভেসিকল। কি বলা হয়? ভেসিকল। আমি এখানে আরেকটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই, দেখো। মনে করো এইটা হচ্ছে সেই ভেসিকল, আর আরেকটা ভেসিকল আমি এখানে দেখাইলাম এইভাবে। তাহলে আমি দুইটার মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে ভিতরে আছে এখনো, সে ইনটেক অবস্থায় আছে, তার কোনো প্রাচীরের ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু আরেকটা দেখো, এই সিনাপটিক নবের প্রাচীরের সাথে লেগে ওর নিচের লেয়ারটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। নিচের লেয়ার যখন ভেঙে গেছে, এখন তুমি একটা জিনিস কল্পনা করো তো, এর মধ্যে যে পদার্থগুলা ছিল সেগুলো কার ভিতরে থাকবে? এটা তখন কি হয়ে আসবে? বাইরে বের হয়ে আসবে। তাহলে এই যে এই জিনিসটা, এইটার নাম আমি একটু আগে কি বললাম? ভেসিকল। ঠিক আছে? যেহেতু এটা সিনাপসে অবস্থিত, এই জন্য এটার পুরা নাম কি? সিনাপটিক ভেসিকল। এই সিনাপটিক ভেসিকল, ভেসিকলের বাংলা অর্থ হচ্ছে থলি। ভেসিকলের বাংলা অর্থ কি? থলি। এই থলিটাকে এটিপি ভেঙে যে এনার্জিটা আমরা পাইছি, সেই এনার্জির সাহায্যে সিনাপটিক নবের প্রাচীরের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। প্রাচীরের সাথে যখন এই জিনিসগুলো এসে অ্যাটাচড হইতে থাকবে, তখন ওই প্রাচীরগুলো এইভাবে দেখো ফিউজ হয়ে ভিতর থেকে রাসায়নিক পদার্থ কি হয়ে আসবে? বাইরে বের হয়ে। তাহলে মনে করো এখন প্রত্যেকটা যদি এভাবে এটার সাথে এভাবে ফিউজ হইতে থাকে, প্রত্যেকটা মনে করো এভাবে ফিউজ হয়ে গেছে এর সাথে, তাহলে এর ভিতরের পদার্থ কি আর ভিতরে থাকতেছে? তাহলে মনে করে এই যে এখন এটা বাইরে বের হইতে শুরু করতেছে। এখন কথা হচ্ছে বাইরে বের হয়ে যাবে কোথায়? ওই যে ওই পাশে দেখো, আমি যদি এখানে কল্পনা করি যে ওই পদার্থগুলো বাইরে বের হয়ে আসছে, মনে করে এই যে বাইরে বের হয়ে আসছে, বের হয়ে প্রিসিনাপটিক নিউরন থেকে সবার আগে কোথায় আসছে? সিনাপটিক ক্লেফটে। এই জায়গাটার নাম কি? সিনাপটিক ক্লেফট। এই সিনাপটিক ক্লেফটে এসে অবস্থান করতেছে। সিনাপটিক ক্লেফটে এসে পরবর্তীতে তারা এই যে দেখো ব্লু কালারের আমি কতগুলো এখানে বক্স এঁকে রাখছি না, ব্লু কালারের, এই ব্লু কালার বক্স গুলাকে কি বলতেছি আমরা? রিসেপ্টর বলতেছি। তাহলে এগুলার নাম কি? রিসেপ্টর। কি রিসেপ্টর? পোস্ট সিনাপটিক রিসেপ্টর। পোস্ট সিনাপটিক রিসেপ্টর তার মানে পোস্ট সিনাপটিক যে নব, সেই নবের মধ্যে যে রিসেপ্টর আছে তার নাম কি? পোস্ট সিনাপটিক রিসেপ্টর। ঠিক আছে? তাহলে প্রো সিনাপটিক রিসেপ্টরের সাথে এই যে জিনিসগুলা বের হয়ে আসছে, এই জিনিসগুলা এসে কি হয়ে যাবে? অ্যাটাচড হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা। তাহলে অ্যাটাচড হওয়ার পরে তাকে দেখতে কেমন হবে? এই যে দেখো, তখন তাকে দেখতে এরকম একটা বড় একটা পদার্থের মতো মনে হবে। এন্ড কথা হচ্ছে যে জিনিসটা বের হয়ে আসলো সেই জিনিসটার নাম কি? যে এই পদার্থগুলোর নাম কি? এই পদার্থগুলোর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কি নাম? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি এটা আমরা একটু পরে পড়বো। ঠিক আছে? তবে এতটুকু মনে রাখো, নিউরন থেকে খরিত এমন কিছু পদার্থ যেটা উদ্দীপনা ট্রান্সমিট করতে পারে, উদ্দীপনা পাস করতে পারে। ট্রান্সমিট করা মানে কি? পাস করা। উদ্দীপনা পাস করতে পারে, এজন্য তার নাম হয়েছে কি? নিউরো। বোঝা গেছে? এখন ওই নিউরো ট্রান্সমিটারটা পোস্ট সিনাপটিক নিউরনে অবস্থিত যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের সাথে এসে একটা কি তৈরি করছে? যৌগ তৈরি করছে। কি তৈরি করছে বলো? যৌগ তৈরি করছে। যৌগটা কেমন হবে দেখতে? মনে করে এরকম একটা শেপের সে যৌগ নিয়ে নিছে। এই জিনিসটার নাম তখন কি হবে? যা যা অ্যাড হয়েছে সেই অ্যাড হওয়া নামগুলো যুক্ত করে দাও, তাই হয়ে যাচ্ছে। আমরা একটু আগে কি বলছি? এই জিনিসটার নাম কি? আর এই নিচের এটার নাম কি? রিসেপ্টর। তাহলে টোটাল নামটা কি হচ্ছে? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, আর এটা একটা যৌগ। তাহলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। বাস। তাহলে আমাদের ওভারঅল এনার্জির মাধ্যমে ভেসিকলটাকে ভেঙে যৌগ তৈরি করা শেষ। এই যৌগ তৈরি করাতে সুবিধা হয়েছে কি? সুবিধা হয়েছে এই পাশে দেখো আমি রেড কালারের দুইটা বক্স দিয়ে রাখছি, তাই না? এই রেড বক্স দুইটার কাজ কি? রেড বক্স দুইটা হচ্ছে চ্যানেল। রেড বক্স দুইটা কি? চ্যানেল। ধরে নাও এই চ্যানেলটার নাম আমি দিচ্ছি সোডিয়াম
পটাশিয়াম চ্যানেল। কি নাম দিলাম? সোডিয়াম পটাশিয়াম চ্যানেল। তার মানে এই চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম পটাশিয়াম আদান প্রদান হবে। আর তোমাদের এটা প্রথম অধ্যায়ে যখন ফ্লুইড মোজাইক মডেল পড়াইছিলাম তখন এই প্রোটিন পড়ানোর সময় বোঝাই দিছিলাম যে ওই প্রোটিনের মধ্যে দিয়ে নির্দিষ্ট পরিমাণ আয়ন বা নির্দিষ্ট নামের আয়ন যাতায়াত করতে পারে। এটা খনিজ লবণ পরিশোষণেও তোমাদেরকে পড়ানো হয়েছে। যাই হোক, তাহলে ওই যে ওইখানে চিত্র দেখো, ওই চিত্রের মধ্যে ওই যে ব্লু কালার চিত্র দিয়েও তোমাদের সেদিন বুঝাইলাম যে একদম লেফট সাইডে যেটা লম্বা ব্লু কালার যেটা দেওয়া আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত না, তাহলে ওখান দিয়ে যদি একটা আয়ন প্রবেশ করে সে একদম এই পাশে বাইরে বের হয়ে আসতে পারতেছে, তাহলে এটা একটা চ্যানেল হিসেবে কাজ করতেছে। এই চ্যানেলটার কাজ কি তাহলে? এই পাশ থেকে এই পাশে আয়নের কি করা? আদান প্রদান করা। আদান প্রদানটা কিরকম হবে বলতো? কোষের বাইরে সোডিয়াম বেশি থাকে না পটাশিয়াম? মনে করো এটা একটা কোষ, এই কোষের বাইরে কোন আয়নের পরিমাণ বেশি, সোডিয়াম না পটাশিয়াম? সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, কোষ বহিস্থ তরলে কিসের পরিমাণ বেশি থাকে? সোডিয়ামের পরিমাণ। আর কোষের মধ্যে পটাশিয়াম বেশি থাকে। তাহলে কোষের বাইরে যেহেতু সোডিয়াম বেশি থাকতেছে, তাহলে আমি যদি এখন বলি যে এখানে পটাশিয়াম আর সোডিয়ামকে হয় এন্টার করাইতে হবে, মানে একজনকে এন্টার করাইতে হবে আরেকজনকে বের করতে হবে, তাহলে বলো তো বাইরে থেকে ভিতরে এন্টার কে করতে পারে? সোডিয়াম। কারণ বাইরে তো সোডিয়াম ভরপুর আছেই, এই জন্য যে জিনিসের প্রাচুর্যতা বাইরে বেশি সেখান থেকে এন্টার করা হবে। আর ভিতর থেকে কি বের করবো তাহলে? পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়ামের আদান প্রদানটা আমি করলাম, সোডিয়াম পটাশিয়াম আদান প্রদানে আমার সুবিধা অসুবিধা কি হলো? মনে করো সোডিয়াম আমি 3টা ঢুকাইলাম ভিতরে আর 2টা পটাশিয়াম আমি বের করলাম, তাহলে ওভারঅল প্লাস মাইনাস হলে কত? ওভারঅল প্লাস মাইনাস আমার কত থাকে? এই চিন্তা করো, মনে করো এই সিনাপটিক নব, এখানে মনে করো সোডিয়াম এন্টার করাইলাম আমি কয়টা? 3টা। পটাশিয়াম বের করাইলাম কয়টা? তাহলে আলটিমেটলি কোষের মধ্যে +1 বেশি থাকতেছে না কম থাকতেছে? বেশি থাকতেছে। তার মানে কোষের মধ্যে এক ধরনের আয়নিক পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে না দুই পাশে? এখানে আর এখানের মধ্যে এক ধরনের পার্থক্য তৈরি হচ্ছে কিনা? এই আয়নিক বা এই চার্জের পার্থক্যের কারণে একটা বিভব তৈরি হবে। কি তৈরি হবে? বিভব। এই বিভবটাই অনেকটা তড়িৎ প্রবাহের মতো নিউরন থেকে নিউরনে উদ্দীপনা হিসেবে সামনের দিকে কি হতে থাকবে? প্রবাহিত হইতে থাকবে। কথা বুঝতে পারছো? সামনের দিকে কি হতে থাকবে? প্রবাহিত হইতে থাকবে। তাহলে ওভারঅল আমাদের যে স্টার্টিংটা ছিল যে উদ্দীপনা আসার মাধ্যমে আলটিমেটলি আমার এই সোডিয়াম চ্যানেলটাকে চালু করাটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। বুঝতে পারছো? তাহলে সোডিয়াম চ্যানেলটাকে চালু করানোর জন্য আমার স্টেপ যা যা ছিল, এখন আমি চিত্র আঁকবো, আমাকে তোমরা একটা একটা করে বলবা, দেখি তোমরা বলতে পারো নাকি। নিউরোট্রান্সমিটার আমি বললাম যে এগুলো হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যারা নিউরন থেকে নিউরনে বার্তা পরিবহন করে, এই জন্য এর নাম কি? নিউরোট্রান্সমিটার। হাজার হাজার উদাহরণ আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, তাহলে এই যে এর ভিতরে যে পদার্থগুলো, এই পদার্থগুলোকে আমরা এক কথায় কি বলতে পারি? নিউরোট্রান্সমিটার। স্পেসিফিক্যালি কি বলতে পারি? অ্যাসিটাইলকোলিন। ধরো তুমি এই প্যাকেটের ভিতরে কি আছে জানো না, তখন নাম বলবা কি? নিউরোট্রান্সমিটার। কিন্তু ধরো তুমি জানো ওর মধ্যে কি আছে? অ্যাসিটাইলকোলিন আছে। এছাড়াও আরো অনেক ধরনের নিউরোট্রান্সমিটার আছে। বুঝতে পারছো? তোমরা কোলেসিস্টোকাইনিন হরমোনের নাম পড়ছো না? ওই কোলেসিস্টোকাইনিনও কিন্তু এক ধরনের কি? নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই টোটালটা একবার রিক্যাপ দিচ্ছি, তার আগে তোমরাই আমাকে দেখে রেসপন্স দিতে পারো নাকি? রেসপন্স দিতে পারলে তো হয়েই গেল, যেখানে আটকাবা সেখানে। আর এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? তাহলে আমি আরেকবার চিত্র এঁকে দেখাচ্ছি, এখানে আমার সাথে সাথে একটু রেসপন্স দিবা। বলতো 1 নাম্বার স্টেপে আমি এখানে লিখছি ভেদ্যতা বেড়ে যাওয়া। ভেদ্যতাটা বাড়লো কিভাবে? সবার আগে নিউরনে কি এসে উপস্থিত হয়? উদ্দীপনা। সবার আগে যখনই উদ্দীপনা এসে উপস্থিত হইলো, তার মানে এই যে এখানে এসে উপস্থিত হইলো সবার আগে কে? উদ্দীপনা। তখনই এই প্রাচীরের ভেদ্যতা কি হয়ে যায়? বেড়ে যায়। ভেদ্যতা বাড়ে মানে এর মধ্যে আদান প্রদান বাড়বে। তাহলে কোন আয়ন কোষের মধ্যে প্রবেশ করবে? গুড, ক্যালসিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে। এই ক্যালসিয়াম আয়ন যখন ভিতরে প্রবেশ করতেছে, ক্যালসিয়াম কি করতে পারে বলো? এটিপি এস কে সক্রিয় করতে পারে। হ্যাঁ, এটিপি এস কে কি করতে পারে? এটিপি এস আবার কি করতে পারে? এটিপি কে ভাঙতে পারে। তাহলে এটিপি যখন আমি বলবো ভাঙতেছি, তখন এই এটিপি থেকে কি বের হবে? এনার্জি বা জৈব শক্তি বের হবে।
এই এনার্জি দিয়ে আমরা এর ভিতরে যে ভেসিকল গুলা ছিল সেই ভেসিকল গুলার ভিতরে নিউরোট্রান্সমিটার কি করব, বাইরে বের করে নিয়ে আসবো। কিভাবে বের হবে সেটা ওই যে বলছিলাম ফিউজ করার মাধ্যমে, যে মনে করে এই যে লেয়ারের সাথে ফিউজ হয়ে যাবে আর নিচের প্রাচীর গুলো এভাবে বিগলিত হয়ে যাবে, আর এর ভিতরে যে পদার্থ আছে সেগুলো কি হয়ে যাবে, বাইরে বের হয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে এই প্রাচীরের সাথে এভাবে ফিউজ হয়ে হয়ে বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, বের হয়ে প্রথমে কোথায় এন্টার করবে, ক্লেফটে, সিনাপটিক ক্লেফটে। তারপরে এখানে কে অবস্থান করতেছে বলতো, রিসেপ্টর। পুরা নাম কি এটা, পোস্ট সিনাপটিক রিসেপ্টর। এই পোস্ট সিনাপটিক রিসেপ্টরের সাথে নিউরোট্রান্সমিটার একটা যৌগ তৈরি করলো, যৌগটার নাম কি হবে? এখন যদি অ্যাসিটাইলকোলিন জানা না থাকে তখন কি বলবা, নিউরোট্রান্সমিটার রিসেপ্টর যৌগ। আর এখানে তুমি জানতেছো যে অ্যাসিটাইল, বা তুমি উদাহরণ হিসেবে ধরে নিছো যে আমি উদাহরণ হিসেবে কি নিচ্ছি, অ্যাসিটাইলকোলিন, তাহলে আর তোমার নিউরোট্রান্সমিটার বলার দরকার নাই, তুমি সরাসরি উদাহরণের নামই বলতে পারো। ঠিক আছে, তাহলে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যৌগ তৈরি হয়ে গেল। এই যৌগ তৈরি হওয়ার পাশাপাশি এদিকে আবার কি খুলে গেল বলতো, চ্যানেল খুলে গেল। ওই চ্যানেলটা দিয়ে কি কি পাস করবে, সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম কি হবে, ভেতরে ঢুকবে, পটাশিয়াম বাইরে বের হবে। এই আদান প্রদানের ফলে কোষের মধ্যে একটা কি তৈরি হবে, বিভব তৈরি হবে। একটা আয়নিক আয়নিক কি তৈরি হবে, পার্থক্য, ওখান থেকে বিভব। এই বিভবটাই উদ্দীপনা আকারে কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। এই হচ্ছে সিনাপসের মাধ্যমে কি পরিবহন, উদ্দীপনা পরিবহন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু বইয়ে আসে এমসিকিউ যা যা আছে আমি একটু এমসিকিউ গুলা বলে দিই। সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, এখানে দেখো বইয়ের সাথে আমি মিলাই দিই এই পুরো প্রসেসটা। একটা স্নায়ু উদ্দীপিত হলে যে স্নায়ু আবেগ উৎপন্ন হয় তা স্নায়ুর ভেতর দিয়ে পরিবাহিত হয়ে সিনাপটিক নবে পৌঁছায় এবং নবের ঝিল্লিকে উদ্দীপ্ত করে, ফলে ঝিল্লির ভেদ্যতা কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে উদ্দীপনা এসে নবে উপস্থিত হইলো, নবের ঝিল্লির ভেদ্যতা কি হয়ে গেল, বেড়ে গেল। এরপর ভেদ্যতা বেড়ে গেলে নবের চারপাশে অর্থাৎ কোষ বহিস্থ তরল থেকে ক্যালসিয়াম আয়ন কি হয়, নবের মধ্যে ঢোকে। নবের মধ্যে যখন ক্যালসিয়াম আয়ন এন্টার করতেছে তখন কোষের ভিতরে যেই মাইটোকন্ড্রিয়া থেকে নিষ্ক্রিয় এটিপিএস, এটিপিএস কে কি করতেছে, সক্রিয় করতেছে। এটিপিএস যখন সক্রিয় হয়ে গেল সে কাকে ভাঙবে, পরের লাইনে দেওয়া আছে এটিপি কে ভাঙলো এবং জৈব শক্তি যেটা পাওয়া গেল সেটা দিয়ে ওই অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিক প্রেরক পদার্থে পূর্ণ থলি, কি বললাম, অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিক প্রেরক পদার্থে পূর্ণ থলি। তাহলে থলির ইংলিশ আমি কি বললাম একটু আগে, ভেসিকল। এরা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ দ্বারা পূর্ণ থলি কোনটা, এইটা। তাহলে অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা পূর্ণ একটা থলি বা ভেসিকল। এই থলিটাকে কি করবে, এই যে দেখো থলিগুলাকে বিদীর্ণ করবে, ফলে অ্যাসিটাইল কোলিন বের হয়ে আসবে। তাহলে ওই যে প্রসেসে বের হয়ে আসতেছে, বের হয়ে আসার পরে কি করবে, অ্যাসিটাইল কোলিন সিনাপটিক ক্লেফটে, প্রথমে ক্লেফটে আসলো, ক্লেফটটাকে পার করে কোথায় চলে যাবে, পোস্ট সিনাপটিক ঝিল্লিতে অবস্থিত রিসেপ্টরের উপর গিয়ে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ তৈরি করবে। আর আবারও বলতেছে যদি অ্যাসিটাইল কোলিন মনে না থাকে নাম বলবা কি, নিউরোট্রান্সমিটার। তাহলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ তৈরি করলো। এবার যৌগটি পোস্ট সিনাপটিক ঝিল্লির ভেদ্যতা কি করে দেয়, তাহলে প্রথমে ভেদ্যতা বাড়ছিল কার, প্রি সিনাপটিক নবের। এবার পোস্ট সিনাপটিক নবের ভেদ্যতা বাড়বে, এই চ্যানেল কি হয়ে যাবে, খুলে যাবে। এই চ্যানেল খুলে কোন আয়নের আদান প্রদান শুরু হবে, এটা দেখো, এর ফলে সোডিয়াম ঝিল্লির ভিতরে প্রবেশ করবে এবং পটাশিয়াম ঝিল্লির বাইরে চলে আসবে, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের কি হবে, আদান প্রদান হবে। এভাবে ক্রমশ কি তৈরি হয়, ক্রিয়া বিভব সৃষ্টি হয়। ক্রিয়া বিভব একজন বা কোষ দেহ বরাবর প্রবাহিত হয় এবং এই সিনাপসের প্রবাহ সব সময় কয়মুখী, একমুখী। এই জন্য যেটা প্রিসিনাপটিক নব হবে সেটা সব সময় কি থাকবে, প্রিসিনাপটিক নবই থাকবে। উদ্দীপনা সব সময় উপর থেকে নিচ মুখে এদিকেই যাবে, উল্টাটা হওয়ার সুযোগ নাই, কারণ প্রিসিনাপটিক নিউরনে কিন্তু এই রিসেপ্টর গুলা থাকবে না। বুঝতে পারছো? এই জন্য উল্টা ঘটনা ঘটলে কিন্তু এই রিসেপ্টরকে পাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। আর কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নিচে দেখো ফ্লো চার্ট দেওয়া আছে একদম, যে 1 2 3 4 সিরিয়ালে দেওয়া আছে, তারপরে কি হবে না হবে ফ্লো চার্ট আকারে দেওয়া আছে। ওটা একবার রিডিং দিয়ে দিবা, বাস, তাহলেই শেষ। ওকে, এবার আগের পৃষ্ঠায় আসো, একটু আমরা নিউরোট্রান্সমিটার কি একটু পড়ি। নিউরোট্রান্সমিটার একটু আগে আমরা বললাম যে নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। কি পদার্থ, পদার্থ যারা বার্তা পরিবহন করতে পারে, কি করতে পারে, বার্তা পরিবহন করতে পারে। তাহলে নিউরোট্রান্সমিটার হচ্ছে রাসায়নিক বার্তাবাহক। এক কথায় বলা যায় রাসায়নিক বার্তাবাহক, যারা একটা থলির মধ্যে থাকে।
কিসের মধ্যে থাকে? থলির মধ্যে থাকে। ওর ইংলিশ নাম কি? ভেসিকল। ঠিক আছে, ভেসিকল। তাহলে এই ভেসিকল গুলাই হচ্ছে এগুলো। এটার নাম আমরা বলতেছি, পদার্থটার নাম নিউরো ট্রান্সমিটার। আর নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে বার্তা পরিবহনকে কি বলা হয়? নিউরো ট্রান্সমিশন। কি বলা হয়? নিউরো ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিটার হচ্ছে জিনিসটা, আর ট্রান্সমিটারের মাধ্যমে পরিবহনটাকে কি বলতেছি? ঠিক আছে, সংজ্ঞা আসলে যেন পারা যায়। আচ্ছা, এগুলো দাগ দিয়ে রাখো। এরপরে আচ্ছা, আগের পৃষ্ঠাতে এমসিকিউ এর জন্য কিন্তু এটিপিএস কে সক্রিয় করে ক্যালসিয়াম আয়ন, এটা এমসিকিউ। ঠিক আছে, তারপরে কোন কোন আয়নের প্রবেশ ঘটে, এটা এমসিকিউ। তারপরে সোডিয়াম আর পটাশিয়াম, হ্যাঁ, এই দুইটা এমসিকিউ এর জন্য দাগায় রাখো। আর দেখো, এই যে সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রবাহ চিত্র, ব্লু কালার দিয়ে যেটা লেখা আছে তার উপরের লাইনটা এমসিকিউ। যে প্রক্রিয়া সম্পূর্ণ হতে 0.5 মিলিসেকেন্ড সময় লাগে। 0.5 মিলিসেকেন্ড সময় লাগে। পাইছো? ওকে, এবার আগের পৃষ্ঠায় ফেরত চলে আসো। তাহলে নিউরো ট্রান্সমিশন কি আমরা পড়লাম, নিউরো ট্রান্সমিটার কি আমরা পড়লাম। এবার আসো নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। উদাহরণের জন্য এখান থেকে রিটেন কোনো কোশ্চেন তোমাদের আসবে না, এমসিকিউ এর জন্য যা যা বলতেছি খালি সেটা দাগ দিয়ে রাখো। দেখো, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি আছে? 2 নাম্বারটা দাগ দাও। ওই 2 নাম্বার না, প্রথমটা গাবা। গাবা গাবা লেখা আছে, লেখা আছে। ঠিক আছে, প্রথমটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রথম যেটা, এটাতে এমসিকিউ। এরপরে ওখান থেকেই পড়বা, অ্যাসপার্টেটও পড়বা। তারপর বায়োজেনিকের মধ্যে আসো। বায়োজেনিকের মধ্যে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এখান থেকে সবই পড়বা। অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এটা সবই ইম্পর্টেন্ট। এরপরে ট্রেস অ্যামাইন্স এর মধ্যে পড়বা হচ্ছে ট্রেস অ্যামাইন্স না, হ্যাঁ না, এটা লাগবে না, বাদ দাও, স্কিপ দাও। পেপটাইড, পেপটাইডের মধ্যে পড়বা হচ্ছে বিটা এন্ডরফিন, সাবস্টেন্স পি, তারপরে এনকেফালিন, কোলেসিস্টোকাইনিন। পিউরিনের মধ্যে পড়বা হচ্ছে এডিনোসিন আর এডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি। গ্যাসের মধ্যে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, একক আয়নটাতে স্টার মার্ক দিয়ে রাখো 10টা। পরের পৃষ্ঠাতে দেখো, কার্যক্ষমতার ভিত্তিতে আবার নিউরোট্রান্সমিটার কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে উত্তেজক, একটা বাধাদায়ক, আর একটা উত্তেজনক ও বাধাদায়ক। উত্তেজক মানে কি? মনে করো তুমি একটা গ্যাঞ্জামের মধ্যে আছো, একটা ফ্রেন্ডের সাথে তোমার কথাবার্তা চলতে চলতে হঠাৎ সে তোমার একটা গালি দিয়ে দিল, তুমি সাথে সাথে খেপে তাকে একদম চাকু দিয়ে কোপ মারে দিলা। এটা এই কাজটা তুমি করতে পারলে উত্তেজক নিউরোট্রান্সমিটারের কারণে। ঠিক আছে, আবার যদি এমন হয় যে মনে করো যে তুমি শুনতেছো, তোমাকে কেউ ফোন দিয়ে বলছে যে দোস্ত এরকম এরকম গ্যাঞ্জাম হয়েছে, চলে আয় একটু। তাহলে আরে আমার বন্ধু সে মারামারি, মানে দাঁড়া, এখন লাঠি লুটো নিয়ে যাইতেছো। পরে আবার ফোন দিয়ে বলছে দেখে শুনে আসিস, পুলিশ আছে, সাথে সাথে তুমি লাঠি দৌড়া যাবোই না, নিজেকে কন্ট্রোল করে ফেললা, যে আগে নিজের সেফটি। ঠিক আছে, তার মানে তোমার উত্তেজক নিউরোট্রান্সমিটারের চাইতে বাধাদায়কটা বড় হয়ে গেছে এই জায়গাতে। সে আর তোমার যাইতে দিল না, তুমি ক্রোধ কন্ট্রোল করে ফেললা। ঠিক আছে, তাহলে যেই জিনিসগুলো উত্তেজনা গুলাকে কন্ট্রোল করতে পারে সেগুলো বাধাদায়ক, আর যেটা তোমার উত্তেজনা বৃদ্ধি করতেছে যে কোনো ক্ষেত্রে, অ্যাগ্রেসিভনেস বাড়াচ্ছে, ওইটাকেই বলতেছি আমরা উত্তেজক নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখে নাও, যে গাবা, গ্লাইসিন, টরিন বাধাদায়ক, আর উত্তেজকের মধ্যে অ্যাসপার্টাম, গ্লুটামিন, সেরোটোনিন, এগুলো সবগুলাই পড়তে হবে এখান থেকে। হ্যাঁ, এগুলো সব কিন্তু এমসিকিউ, এখান থেকে কোনো সিকিউ আসবে না। আচ্ছা, নিউরো হরমোন কাকে বলে, নিউরো সিক্রেশন কাকে বলে, দুইটা সংজ্ঞা ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরো হরমোন কাকে বলে? যখন কোনো রাসায়নিক দ্রব্য নিউরন থেকে নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে এবং হরমোনের মতো কাজ করে, তখন সেই সব রাসায়নিক দ্রব্যকে কি বলা হয়? তাহলে সবই সেম থাকতেছে, খালি এটা নিউরন বা মস্তিষ্ক থেকে আসতেছে বলে এটার নাম দিচ্ছে কি? নিউরো, নিউরো হরমোন। ঠিক আছে, হ্যাঁ, মাথা থেকে আসতেছে। তাহলে রক্তের মাধ্যমে বাহিত হবে, কার্যক্ষমতাও কিসের মতো? হরমোনের মতো। ঠিক আছে, আচ্ছা, নিউরো সিক্রেশন কি? যে রাসায়নিক বস্তু নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে বহিঃকোষীয় তরল বা নির্দিষ্ট অঙ্গে গিয়ে মুক্ত হয়, তাকে বলা হয় কি? নিউরো সিক্রেশন। তার মানে এটা নির্দিষ্ট অঙ্গে গিয়ে উপস্থিত হবে। আর নিউরো হরমোন কিসের মাধ্যমে বাহিত হবে? রক্তের মাধ্যমে। পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে 3টা জিনিস আমরা পড়লাম, যে নিউরন থেকে কি কি পদার্থ নিঃসৃত হয়। 1 নাম্বার নিউরো ট্রান্সমিটার, 2 নাম্বার নিউরো হরমোন, 3 নাম্বার নিউরো সিক্রেশন। এই 3টা সংজ্ঞা যেন একদম ঝাড়া মুখস্থ থাকে। ঠিক আছে, কি কি বললাম? 3টা জিনিস, নিউরো ট্রান্সমিটার, নিউরো হরমোন, নিউরো সিক্রেশন। ওকে, এবার আগের পৃষ্ঠায় আবারও চলে আসো। নিউরোগ্লিয়া, আমাদের পরের টপিক নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া আগের দিন কোথায় পড়ছো বলো তো? নিউরোগ্লিয়া কি ছিল, কি দিয়ে দেওয়া ছিল? স্নায়ুতন্ত্রের গাঠনিক এককের মধ্যে ছিল, তাই না?
নিউরন ছিল আর একটা কি ছিল, নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়াটা কি জিনিস, সংজ্ঞা দেখো। নিউরন যে যোজক টিস্যুর ভিতর সুরক্ষিত থাকে তাকে কি বলা হয়, নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়াটা সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নিউরোগ্লিয়া কয় ধরনের কোষ নিয়ে গঠিত, 4 ধরনের, ঠিক আছে, বা 4 ভাগে বিভক্ত আর কি, ঠিক আছে। প্রথমটার নাম কি, অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইটের আকৃতি বলা আছে তারার মতো, বলো তো কেন তারার মতো বলতেছে, নামের সাথে কি মিল আছে? অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোলজি এগুলোর সাথে, হ্যাঁ, নক্ষত্রের সাথে ব্যাপার স্যাপার। অ্যাস্ট্রোসাইট তাহলে কি আকৃতির, তারক আকৃতির। এরপরে দেখো এখানে বলা আছে কাজটা বড়, নিউরন এটা কি কি সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে। কি সরবরাহ করে, পুষ্টি। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিউরনে পুষ্টি সরবরাহ করে নিচের কোনটি, অ্যাস্ট্রোসাইট। কোনটা, অ্যাস্ট্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইটের ক্ষেত্রে দেখো এরা স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে। কি গঠন করে, মায়েলিন আবরণ কি দ্বারা গঠিত বলো তো, প্রোটিন আর ফ্যাট। ওকে, মায়েলিন আবরণ দ্বারা গঠিত, সরি মায়েলিন আবরণ তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। এরপর আসো মাইক্রোগ্লিয়া। এই যে এখান থেকে একটা কোশ্চেন করবো, দেখি পারো কিনা। মাইক্রোগ্লিয়া হচ্ছে সবচেয়ে কি ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, তাহলে 4টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতমটার নাম কি, মাইক্রোগ্লিয়া। আচ্ছা, এরপরে দেখো বলা আছে এদের উৎপত্তি হয় রক্ত থেকে। কোথায় থেকে, রক্ত থেকে। এগুলো গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। বলো তো এগুলো তাহলে কোন রক্তকণিকা থেকে তৈরি হয়, সেটা তো হবেই, লোহিত রক্তকণিকার ফ্যাগোসাইটোসিস করে না। শ্বেত রক্তকণিকার কোনটা, হ্যাঁ হ্যাঁ, মনোসাইট আর কি বললা, লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করে? একটা বলো, একটা, অপশন দিলে হবে না তো। তোমাদের রক্ত অধ্যায় পড়ানোর সময় আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মনোসাইট যদি রক্তে থাকে তখন তার নাম মনোসাইট, আর যখন সে রক্ত থেকে বের হয়ে টিস্যুতে গমন করে তখন তার নাম হয়ে যায় কি, ম্যাক্রোফেজ। তার নাম হয়ে যায় কি, ম্যাক্রোফেজ। নিউরনের মধ্যে যখন সে থাকতেছে সে কি ব্লাডে আছে না টিস্যুতে আছে, টিস্যুতে আছে। তার মানে সে রক্ত থেকে বের হয়ে টিস্যুতে এন্টার করছে, তার নাম হয়ে গেছে কি, ম্যাক্রোফেজ। আর ম্যাক্রোফেজের জায়গায় জায়গায় নাম আলাদা আলাদা হয় না। যকৃতের ম্যাক্রোফেজের নাম কি, কাফার কোষ। ফুসফুসের ম্যাক্রোফেজের নাম কি, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আর মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি, মাইক্রোগ্লিয়া। বুঝতে পেরেছো? তাইলে ম্যাক্রোফেজ হচ্ছে কোন রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তার মধ্যে কোনটা, মনোসাইট। এই মনোসাইট যদি রক্তে থাকে তখন সে মনোসাইট হিসেবে ঘুরে বেড়াচ্ছে, রক্ত থেকে যখনই বের হবে তার নাম হয়ে যাবে কি, ম্যাক্রোফেজ। ওই ম্যাক্রোফেজ আবার জায়গা ভিত্তিতে নাম আলাদা, যকৃতে গেলে তার নাম আলাদা, স্কিনে গেলে নাম আলাদা, ব্রেনে গেলে নাম আলাদা, তারপরে হচ্ছে তোমার স্কিন টিন যেখানে যাবে এক এক জায়গাতে তার নাম আলাদা, কিন্তু কমন নামটা কি, ম্যাক্রোফেজ। কমন নাম ম্যাক্রোফেজ। তাহলে এখন সে ব্রেনে আছে, এখন তার নাম কি, মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, তাহলে মাইক্রোগ্লিয়াটা হচ্ছে শ্বেত রক্তকণিকার মনোসাইট। বুঝতে পারছো? এই জন্য বলা আছে কি থেকে উৎপন্ন হয়, এটা রক্ত থেকে। আর কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, ওকে। তাহলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। ফ্যাগোসাইটোসিস রক্ত থেকে উৎপত্তি হয়। আচ্ছা, ইপেন্ডাইমা। এই সব কোষ মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের তরল পূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে এবং এরা এক ধরনের ঘনতলীয় আবরণ কোষ যারা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উৎপন্ন করে, সংবহন করে এবং শ্বসনের সাথে এসব কোষ জড়িত। তাহলে সিএসএফ তৈরি করে। কি তৈরি করে, সিএসএফ। সিএসএফ এর ফুল ফর্ম কি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, তাহলে সিএসএফ তৈরি করতেছে, সংবহন করতেছে এবং এগুলো কিসের সাথে জড়িত, শোষণের সাথে, শোষণ। এই মনে থাকবে তো? তাহলে কোন কোষের কাজ কি দেখি বলো দেখি। অ্যাস্ট্রোসাইটের কাজ কি, নিউরনে পুষ্টি সরবরাহ করা। অলিগোডেন্ড্রোসাইটের কাজ কি, মায়েলিন আবরণ তৈরি করা। তারপর ইপেন্ডাইমার কাজ কি, এই যে দেখেছো, দেখেছো, মানে একটু লাইন ব্রেকডাউন দিছি, ফ্লোতে আছে সবাই। ইপেন্ডাইমার কাজ কি, সিএসএফ তৈরি করা। আর মাইক্রোগ্লিয়ার কাজ ফ্যাগোসাইটোসিস করা। ঠিক আছে, আরো কোনো কোয়েশ্চেন এতটুকু টপিকের মধ্যে? নাই, ধন্যবাদ।